ডাটা ইন্ডিপেন্ডেন্ট এটা এগুলোই ছিল। আচ্ছা, আজকে আপনাদের এটা আলোচনা হয়নি। আচ্ছা, এখন যে কোনো ডাটাবেসে আমরা যখন ডাটা তৈরি করব অথবা তাদেরকে ফরমেশন দিব অথবা তাদেরকে মেইনটেইন করব, এই কাজগুলোর জন্য ডাটাবেসের পার্টিকুলার কিছু ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা বলছি। এই ল্যাঙ্গুয়েজগুলো, প্রথম ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। নাম শুনে বুঝতে পারছো? ডাটাকে ডিফাইন করা বলতে ডাটার স্ট্রাকচার দেওয়া। প্রথমে তুমি বলে দিবা যে আমার একটি স্ট্রাকচার তৈরি হবে, কথা বলে XYZ নামে। এই XYZ এর ভিতরে এই ক্যাটাগরি ডাটা থাকবে। কি ডাটা সেটা পরে যখন ইউজার টাইপ করবে, কিন্তু প্রথমে আমি ডাটার ক্যাটাগরি। কারণ তোমরা ক্লাস তৈরি করার সময় কি করেছো? এই নামে একটি ক্লাস তৈরি হবে, তাই না? ক্লাস, তারপর ক্লাস একটা কিওয়ার্ড। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? ক্লাস একটি কিওয়ার্ড, তারপর কি ক্লাসের নেম দিয়েছো না, তারপর প্যারেন্থেসিস শুরু হয়েছে, তারপর তার মেম্বার, এই তো, তাই না? দেখো তো এখানে সিমিলার ফর্ম তোমরা ফিরে পাও কিনা। যেমন ক্রিয়েট একটি কিওয়ার্ড, তারপরে কি ক্রিয়েট করছি? টেবল। এই যে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোনো কিছু ডিফাইন করতে যাব, যে কোনো ডিফাইন শুরু হবে হচ্ছে ক্রিয়েট। মনে থাকবে, যে কোনো কিছু আমি যখন ডিফাইন করতে যাব তখন এটা শুরু হবে হচ্ছে ক্রিয়েট কথা দিয়ে। ক্রিয়েট ইটসেলফ ইজ এ কিওয়ার্ড। আচ্ছা, কি ক্রিয়েট করব? এটাও কিন্তু একটা কিওয়ার্ড। টেবল হতে পারে, ভিউ হতে পারে, যে কোনো একটা ইভেন্ট হতে পারে, যে কোনো একটা ট্রিগার হতে পারে। আমি যা ক্রিয়েট করব অ্যাজ এ কিওয়ার্ড সেটা কিন্তু পরে আসবে। তার মানে আমরা বুঝতে পারছি এই দুটো হচ্ছে কিওয়ার্ড, তাই না? আচ্ছা, তারপরে আমি যা তৈরি করব, যেটাকে ডিফাইন করব, এটার নাম এখানে উল্লেখ করতে হবে। আমরা তো ল্যাং করেছি, বলছেন? আচ্ছা, তাহলে এটার নাম এখানে দেওয়া আছে ইনস্ট্রাক্টর। তারপরে তার ভিতরে আমি তাদের মেম্বারগুলোকে ডিফাইন করছি। ধরুন কি ক্লাসের ভিতর কি ছিল মেম্বার, আমি টাইপ, তো আমি বলে দিচ্ছি যে ইন্টিজার x, মানে x মানে একটা ইন্টিজার y, অথবা ক্যারেক্টার CHR, ক্যারেক্টার XYZ, অথবা পয়েন্টার কোনো ভেরিয়েবল যদি থাকে দিয়েছি না একইভাবে। ঠিক একইভাবে এখানে কিন্তু এই যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটসের নেম এবং তাদের ডেটা টাইপস। এখন প্রত্যেকটা ডাটাবেসে নির্ধারিত কতগুলো ডেটা টাইপস আছে, এটা ডাটাবেস হিসেবে কিন্তু ভ্যালিড হবে। ওরাকেল মূলত কিন্তু নিউমেরিক, যেটাকে আমরা বলছি ইন্টিজার কথা কিন্তু ওরাকেল থাকে, সেটা কি থাকবে? নাম্বার। আবার কিছু কিছু জায়গায় হয়তো ইন্টিজার আইএনটি হিসেবে দেবে, বা কত ইন্টিজার পুরোটা ফর্মে দিতে হবে। কেউ দেবে ক্যারেক্টার, কেউ হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। ক্যারেক্টার ভেরিয়েবল ক্যারেক্টার মধ্যে পার্থক্য আছে। ক্যারেক্টার নিয়ে আমি যখন একটি যে কোনো অ্যাট্রিবিউটকে ডিফাইন করব ক্যারেক্টার হিসেবে, তাহলে বাই ডিফল্ট আমি ওখানে যতটাই টাইপ করি না কেন, তার জন্য কিন্তু প্রতিটা ক্যারেক্টারের জন্য 8 বিট করে জায়গা দরকার হবে। ক্যারেক্টার লিখে আমি একটা সাইজ দিয়ে দিলাম, যেমন এখানে ব্র্যাকেটে 5 মানে এখানে ম্যাক্সিমাম কটা ক্যারেক্টার থাকতে পারবে? 5টা ক্যারেক্টারের জন্য কতটুকু জায়গা দরকার? 40 বিটস, তাই না? আচ্ছা, 40। আচ্ছা, তার মানে 40 বিট, 40টা বিট কিন্তু অ্যালোকেটেড হয়ে যাবে কোথায়? মেমোরিতে। বুঝে গেছে? আমি 40 বিট ব্যবহার করি বা না করি, প্রতিবার আমি যখন এই টেবিলটাকে ডিল করব, আইডির জন্য, প্রতিটা আইডির জন্য 40টা বিট কিন্তু অ্যালোকেটেড থাকবে। ইউজ না করলে সেটা কিন্তু আনইউজ করে থাকবে। আচ্ছা, তাহলে ভেরিয়েবল ক্যারেক্টার এটার কাজ নাই, কারণ আমি বলেছি নেই ভেরিয়েবল ক্যারেক্টার, ব্র্যাকেটে কত দিয়েছি? 20। তার মানে প্রতিটা ক্যারেক্টার যদি 8 বিট হয়, 20টা ক্যারেক্টার যদি কত বিট জায়গা দখল করে? 160, তাই না? ভেরিয়েবল ক্যারেক্টার কি করবে? ফাইন, 160 বিট আমার অ্যালোকেশন দিতে হবে, কিন্তু সে কিন্তু অ্যালোকেট করবে না, সেটা একটা পয়েন্টার ক্রিয়েট করে রাখবে। আমি যখন টাইপ করব, যতটুকু জায়গা টাইপ করেছি তত বিটই অ্যালোকেটেড হবে। ওই যে আনইউজ ক্যারেক্টারের মতো বাকিগুলো আনইউজ সে রাখবে না। বুঝে গেছে? ক্যারেক্টার আর ভেরিয়েবল ক্যারেক্টার এর মধ্যে পার্থক্য কিন্তু এখানে। এই জন্য ম্যাক্সিমাম কিন্তু যেগুলো বড় লেন্থের অ্যাট্রিবিউটস, তাদের জন্য কিন্তু সবাই
ভার্চার অথবা ভেরিয়েবল ক্যারেক্টার ব্যবহার করা যায়। মনে থাকবে? আচ্ছা, এগুলো কিন্তু বিভিন্ন ডাটাবেস টু ডাটাবেস ভ্যারি করে, কিন্তু আমি কেন ব্যবহার করছি, কোন ভেরিয়েবল, কোন উদ্দেশ্যে, পারপাসটা কি, সবগুলো আমার জানা থাকতে হবে। যেহেতু আমি এখন ডিজাইন করে আছি, তাই না? আমি এখন কি করছি, আমি একটা স্ট্রাকচার ডিজাইন করছি না, স্ট্রাকচার ডিজাইন। আচ্ছা, ডেফিনিশন মানে কিন্তু স্ট্রাকচার ডিজাইন। তাহলে এভাবে আমি যখন ডিজাইন করব, তাহলে প্রতিটা ডিজাইন বলে দেবে প্রতিটা এন্টিটির জন্য আমি কি পরিমাণ স্পেস প্রাইমারি মেমোরিতে অ্যালোকেশন দিচ্ছি। এই ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বা শর্টকাট ডিডিএল, ডিডিএল কম্পাইলার জেনারেটস a set of table templates stored in a data dictionary. প্রতিটা ডাটা ডিকশনারিতে যেভাবে যে টেমপ্লেটগুলো দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু ডিডিএল কিছু টেবিলের টেমপ্লেট তৈরি করে। টেবিল হতে পারে, ভিউ হতে পারে, অথবা যে কোনো স্ট্রাকচার হতে পারে। যে কোনো কিছু উদ্দেশ্যে ফলো করবে কোনটা, ডেটা ডিকশনারি। অন্যান্য রেগুলার কম্পাইলারগুলোতে কি দেখেছি, যে কোনো ডাটা আমি যখন স্ট্রাকচারাইজ করছি সে কোনটা ফলো করছে, তার সিস্টেম ভেরিয়েবলের মাধ্যমে, তাই না? সি সি ক্লাস ক্লাস তাদের কিন্তু সিস্টেম কতগুলো ভেরিয়েবল আছে না, ইন্টিজার ক্যারেক্টার, এগুলো তো সিস্টেম ভেরিয়েবল। আমরা তো জানি এগুলো। আবার কতগুলো আছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, তাই না? ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ করে আসছে না, অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ করে আসছে না, এগুলো কিন্তু ডিফারেন্ট। হচ্ছে আমি যেভাবে কাস্টমাইজ করিতে একটি ডাটা টাইপ ডিজাইন করি, যেমন স্ট্রাকচার, ইউনিয়ন, আমরা লিঙ্ক লিস্টে করে আসছি এগুলো, এটা জাভাতেও কিন্তু সেম কাজ করা বা সি প্লাস প্লাসও সেম কাজ করা। এখানেও কিন্তু আছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, তবে আমার প্রত্যেকটা কাজ কিন্তু ডাটা ডিকশনারিতে স্টোর করা থাকতে হবে। এটা একটা লিমিটেশন। আচ্ছা, ডাটা ডিকশনারি কন্টেইনস মেটাডাটা। মেটাডাটা বলতে ডাটা অ্যাবাউট ডাটা, মানে ডাটা রিলেটেড ডাটা, যেটা আমরা দেখেছি এর আগে। যেমন এটার ভিতরে কি হতে পারে, মেটাডাটার ভিতরে আমি একটি ডাটাবেসের যে স্কেমা, এই স্কেমাটা কি ধরনের হতে পারে, বা এই ডাটাবেস এই ডাটাগুলোর ভিতরে কোনো ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট আছে কি। ইন্টিজার বাই ডিফল্ট ইন্টিজার বলে দেবে আমার ইন্টিজারের রেঞ্জে মিনিমাম কত, রেঞ্জে ম্যাক্সিমাম কত, তাই না? এটা কনস্ট্রেইন্ট বলা যায়। আমি এখানে কিন্তু কোনো ধরনের ক্যারেক্টার ভেরিয়েবল ব্যবহার করতে পারবো না, আমি এখানে কোনো ধরনের দশমিক যুক্ত ভেরিয়েবল ব্যবহার করতে পারবো না, ডেটা ব্যবহার করতে পারবো না। এটা কি, এটা হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট। তাহলে যে কোনো স্কেমা বা ওই ডাটা রিলেটেড যে কোনো ইন্টিগ্রিটি কনস্ট্রেইন্ট, অথবা আমি কোনো ডাটা রিলেটেড কোনো অ্যাক্সেস বা প্রিভিলেজ, যেগুলোকে আমরা বলছি অথরাইজেশন, এটাও যদি থাকে, সবগুলো কিন্তু অ্যাজ মেটাডাটা থাকবে ডাটা ডিকশনারি। তাহলে ডাটা ডিকশনারি কাজটাকে আপনাকে সবাই বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? যে কোনো ডিডিএল এর ক্ষেত্রে যে কোনো কিছু স্ট্রাকচারাইজ করতে হলে ওইটা রিলেটেড যে ইনফরমেশন হলো, কোনো কনস্ট্রেইন্ট মানে হচ্ছে বিধিনিষেধ, বা কোনো অথরাইজেশন, কোনো ভ্যালিডেশন, বা ওইটা রিলেটেড কোনো স্কেমা যদি থাকে, সেটা আমাকে ওই ডাটা ডিকশনারি অনুযায়ী ফলো করতে হবে। যেমন ভেরিয়েবল বলছে, আমার যে কোনো ভেরিয়েবলের নাম কখনোই কি স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু করতে পারবো না। It should start with any alphanumeric word, তাই না? এই তো সবাই ক্লিয়ার করার কথা, এটা সবাই জানি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ এবং ডাটা স্ট্রাকচার ক্রিয়েট করে। ম্যানিপুলেশনটা হবে হচ্ছে আফটার পপুলেশন। ম্যানিপুলেশন মানে কিন্তু ডাটা স্ট্রাকচারে হাত দেওয়া যাবে না। ম্যানিপুলেশন মিনস ডাটা অ্যাড করা, আপডেট করা, ডিলিট করা, এগুলোকে বলা হচ্ছে ম্যানিপুলেশন। বুঝতে পেরেছি? কি লিখছে এখানে? ল্যাঙ্গুয়েজ ফর অ্যাক্সেসিং এন্ড আপডেটিং দ্য ডেটা অর্গানাইজড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডাটা মডেল। তারপর আমি যে ডাটা মডেলটা সেট করে দিয়েছি, ওই ডাটা মডেল অনুযায়ী আমি যখন স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো আমরা ডিডিএল বা ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজেস ডিফাইন করে এসেছি, ওখানে এখন ওই ডাটাগুলোকে আপডেট করা অথবা পপুলেট করা, মানে ইনসার্ট করা, অথবা পুরনো ডাটাকে ডিলিট করা, মডিফাই করা ইত্যাদি, এগুলোকে বলা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন। ঠিক আছে? ডাটা ডেফিনিশন এবং ম্যানিপুলেশন দুটোর পার্থক্য ক্লিয়ার তো? আচ্ছা, এখানে কিন্তু দু ধরনের ডাটা ম্যানিপুলেশন আছে, একটা হচ্ছে প্রসিডিউরাল ডিএমএল, একটা হচ্ছে ডিক্লারেটিভ ডিএমএল। যেমন প্রসিডিউরাল ডিএমএল বলছে আমি যখন একজন ইউজারকে
ম্যানিপুলেট করতে দিব যদি এটা স্পেসিফিক ভাবে বলে দেওয়া থাকে যে কি ধরনের ডেটা প্রয়োজন হবে এবং এই ডেটাটা আমি কিভাবে পাবো। এটাকে বলা হচ্ছে প্রসিডিউরাল ডিএমএল। যেমন আমি যদি বলি যে কোনো কথা আমি ক্যারেক্টার আমি দিয়ে দিলাম অ্যাক্টিভিটি ডেটা টাইপ হচ্ছে ভার্চুয়াল নেম। ফর এক্সাম্পল আমি বলে দিলাম এই নেমটা মিনিমাম তার মিনিমাম এখানে 10টা ক্যারেক্টার থাকতেই হবে, একটা কনস্ট্যান্ট আমি সেট করে দিলাম। আচ্ছা, এবং এই 10টা ক্যারেক্টার অবশ্যই তাকে টাইপ করতে মানে কিবোর্ড থেকে টাইপ করে দিতে হবে। তার মানে এই ডিএমএল এর সবগুলো পারপাস হবে প্রসিডিউরাল। আমি যদি উন্মুক্ত ওপেন করে দিই, কেউ কপি পেস্ট করে দিল, কথাটা কি হবে বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করবো অটোমেটিক্যালি ইনপুট চলে গেল। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে ডিক্লারেটিভ মানে এখানে আমার স্পেসিফাই করার প্রয়োজন নেই ডাটাটা কোথা থেকে আসবে অথবা কোন সোর্স থেকে আসবে, কিভাবে তাদের ইন্টিগ্রিটিটা সেট হবে এটা যদি বলা না থাকে। ক্লিয়ার কথাটা বুঝে গেছে? দুই ধরনের ডিএমএল, একটা হচ্ছে প্রসিডিউরাল, একটা হচ্ছে ডিক্লারেটিভ। আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তো ডিক্লারেটিভ ডিএমএলস are usually easier to learn and use than are procedural DML. আচ্ছা, প্রসিডিউরাল ডিএমএল চেয়ে ডিক্লারেটিভ ডিএমএল গুলো অ্যাক্সেস করা ইজিয়ার, কারণ এখানে ইনপুট সিস্টেমসটা অনেক ইজিয়ার থাকে। আমি কথা বলছি, কথা থেকে ইনপুট সে নিয়ে নিচ্ছে। আমি একটা এআই এজেন্ট তৈরি করলাম, এই এজেন্ট প্রতিনিয়ত আমার কথাগুলোকে ইনপুট করছে, সে প্রসেস করে ইনপুট দিয়ে ডাটাবেসে স্টোর করছে। আমাকে কিন্তু আর কোনো কিছু হ্যান্ডেল বা কোনো কিছু ডিল করতে হচ্ছে না, তাই না? কারণ ডিক্লারেটিভ ডিএমএল এটা কি, এটা অ্যাক্সেস করাটা ইজি, তবে এটা একটা প্রবলেম আছে। প্রবলেমটা এখানে প্রসেস ওভারহেড অনেক বেশি। যেখানে আমি শুধুমাত্র কিবোর্ড দিয়ে টাইপ করে কাজটা করে ফেলতে পারি, এখানে যদি আমি ডাটা প্রসেসটাকে অ্যাড করে দিই, স্পিচ রিকগনিশন অথবা ইমেজ প্রসেসিং যদি অ্যাড করে দিই, তার মানে ইনপুট হওয়ার আগে তাকে অনেকগুলো জটিল প্রসেস দিয়ে যেতে হবে না। তার মানে একটা পিসিকে বা একটা মেশিনকে কতগুলো প্রসেস ওভারহেড তার কাছে আমি চাপিয়ে দিলাম। এটাতে কি হবে, অন্যান্য অ্যালগোরিদমের উপরে টাইম কমপ্লেক্সিটি আরো বেড়ে যাবে। যেটা ছিল এভারেজ কেস সেটা হয়ে যাবে ওয়ার্স্ট কেস হওয়ার সম্ভাবনা বেশি। কাজের অর্ডার বেড়ে যাবে। যেমন কথা আগে কিছু প্রসেস ছিল অর্ডার এন লিনিয়ার প্রসেস ছিল, জাস্ট কিছু প্রসেস অ্যাড করার কারণে সেটা লিনিয়ারটা সে লিনিয়ারটি ধরে রাখতে পারবে না। যেমন আগে অর্ডার অফ এন, কিন্তু তোমরা তো বোঝো অপারেশন অর্ডার অফ এন থেকে অর্ডার অফ এন স্কয়ার। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু প্রায়শই। তবে যদি ছোটখাটো ডিভাইস হয়, ছোটখাটো প্রসেস হয়, যদি তোমার অ্যালগোরিদম তাদের ফিচার বা তাদের পুরো অপারেশনাল টোটাল ডোমেইন কিন্তু অল্প হয়, অর্ডারটা সেখানে ফ্যাক্ট করবে না। যদি এমন হয় খুব ব্রডার রেঞ্জে অ্যালগোরিদমে কাজ করছে, তখন কিন্তু সিম্পল এক ডিগ্রি অর্ডার বাড়ার কারণে কিন্তু অনেক বেশি প্রসেস ওভারহেড বেড়ে যাবে। যখন এন থেকে এন স্কোয়ার একজন ইউজারের জন্য যদি হয়, তাহলে 20 কোটি ইউজারের জন্য কি হবে? এন থেকে এন স্কোয়ার একজন ইউজার 20টা কাজ করছে, আবার 20 কোটি ইউজার এন থেকে এন স্কোয়ার আর প্রত্যেকে 20টা করে কাজ করছে। বুঝতে পারছো? তার মানে কতটুকু এক্সপোনেনশিয়াল হারে এই কাজের প্রসেসের ওভারহেড গুলো বাড়বে। এখন প্রসেস ওভারহেড তো শুধুমাত্র তুমি তো 20টা কাজ করে চলে যাবে, কিন্তু বাকি 20 কোটি ইউজার যারা কাজ করবে তাদের প্রত্যেকের জন্য কিন্তু যে সার্ভার যে মেশিন তাকে কিন্তু এই লোডটা টলারেট করে যেতে হবে, তাই না? এই লোডটা সে আদৌ তার টলারেন্সের লেভেলে আছে কিনা, সে কি এই লোডটা নিতে পারবে কিনা, তার প্রসেসগত যে লিমিটেশনটা আছে এই লিমিটেশনের ভিতরে এই ডোমেইনের বিষয়টা পড়ে কিনা, বড় প্রশ্ন। এই কারণেই প্রত্যেকটা অ্যালগোরিদম বা তার প্রসেসগুলো আমরা অ্যানালাইসিস করার আগে অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসটা করে নিই। এটা বেস্ট কেস কিভাবে পারফর্ম করবে, এভারেজ কেস কিভাবে পারফর্ম করবে, বা ওয়ার্স্ট কেস কিভাবে পারফর্ম করবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো the portion of a DML that involves information retrieval is called a query language. এখন DML এর ভিতরে তুমি ডাটা ম্যানিপুলেট করছো, ম্যানিপুলেট করার পর তুমি যখন ওখান থেকে ডাটাটাকে খুঁজে বের করতে চাচ্ছ, এই যে এই প্রসেসগত যে ল্যাঙ্গুয়েজ এটাকে বলা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি কথাটা মানে সার্চ করা, বা তুমি কিছু প্রশ্ন করছো সেখান থেকে কিছু উত্তর আশা করছো, তাই না? আচ্ছা, তাহলে ডাটাবেসের ভিতরে তোমার কিছু কোয়েরি থাকে। কথা তুমি বললা
যে এমআইসিতে যে সমস্ত স্টুডেন্টগুলো গত 1 বছর কথা বলবো অ্যাটলিস্ট দুটো সাবজেক্টে যারা সাপ্লি ফেস করেছে আমরা তাদের ডাটাবেস আছে। তো এমআইসিতে ধরো কথা এখন রানিং স্টেজে কত হবে প্রতি ইয়ার প্রতি লেভেলে ধরো 4000 স্টুডেন্ট বা 3000 স্টুডেন্ট আছে। তো গত 2 বছর যদি ধরো প্রতিটা টার্মে 3000 স্টুডেন্ট হলে তাহলে আলটিমেটলি লাস্ট 2 ইয়ার্স এর কটা টার্ম 4টা টার্মে শেষ করতে হবে। 4টা টার্মে টোটাল 4 × 3 12000 স্টুডেন্টের ভেতর থেকে যারা যারা দুটো কোর্সে সাপ্লি ফেস করে এসেছে তাদের নামটা ওখান থেকে বের করে লিস্ট ডাউন করে রাখবে, তাই না? ব্যাপারটা তো এই যে তুমি যখন লিখবা যে সিলেক্ট ওই সমস্ত স্টুডেন্টকে আইডি নেম এবং তাদের সাবজেক্টগুলো আমাকে প্রদর্শন করো যারা এমআইসি আর একটু ডিফাইন করতে কথা বলতে সিএসসি অথবা ইইসি হতে পারে, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে। এই 3টা ডিপার্টমেন্ট, সবগুলো ডিপার্টমেন্ট থেকে এই 3টা ডিপার্টমেন্টগুলোকে আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে শো করতে হবে। তো সবগুলো থেকে এসে তোমাকে তুলে নিয়ে এসে তুমি যা যা সিলেক্ট করছো এগুলোকে লিস্ট আকারে দেখা, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজটাকে বলা হচ্ছে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোনো প্রশ্ন আছে এ পর্যন্ত? এনি কোয়েশ্চেনস? নেই? সবার চোখ আচ্ছা এরপরে দেখি এবার আসো এসকিউএল কোয়েরি। এসকিউএল মানে হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি। স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কেন বলা হচ্ছে? স্ট্রাকচার কথাটার সাথে তোমরা কি পরিচিত? হ্যাঁ, স্ট্রাকচার মতো কি হচ্ছে? স্ট্রাকচার সি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ তোমাদের কোন কোর্সের নাম কি ছিল? স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি কে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? স্ট্রাকচার অ্যালাউ করে এই কারণে স্ট্রাকচার তোমরা তো মানে একদম জেনে নিতে পারো স্যার ফাংশনস ইমপ্লিমেন্ট করি, রাইট? যে সমস্ত প্রোগ্রাম শুধুমাত্র ফাংশন ওরিয়েন্টেড, যেমন তুমি যদি অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপের কথা চিন্তা করো, মানে রেগুলার কেসে স্ট্রাকচার অথবা ইউনিয়ন ছাড়া তাদের ভিতরে কোনো অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ এবং অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপের কতগুলো ফিচার আছে, তুমি এগুলোকে এনক্যাপসুলেট করা, ডাটা টাইপগুলোর মধ্যে কোনো ধরনের রিলেশনশিপ ক্রিয়েট করা, এগুলো তুমি পারবা না। জাস্ট একটা নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে তোমাকে বিভিন্ন ফাংশনগুলো কল করে প্রত্যেকটা কাজ করতে হবে। এগুলোকে বলা হচ্ছে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি। কেন? এই কোয়েরির ভিতরে তুমি কোয়েরির কতগুলো মেথড আইডেন্টিফাই করতে পারবে, বা তুমি কোয়েরি করার জন্য কতগুলো অপারেশন ইনক্লুড করতে পারবে। এমন না যে এই কোয়েরিগুলোর ভিতরে নতুন করে তুমি একটা এনক্যাপসুলেশন ক্রিয়েট করবে, না, কিন্তু সম্ভব না। আমরা দেখবো পরে। এবং ওই একাধিক কোয়েরির ভিতরে কোনো ধরনের রিলেশন ক্রিয়েট করা সম্ভব না। একই অ্যাক্সেস বা একই মেথড বা বিহেভিয়ারকে ভিন্ন রূপে, যেমন তোমরা এর আগে পলিমরফিজম করেছো, এই কাজটা কিন্তু এখানে করা সম্ভব হবে না। এই জন্য এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি। তার মানে শুধুমাত্র যে অপারেশনটা তুমি কাজ করছো অনলি অ্যান্ড অনলি ওই পার্টিকুলার টাস্কটাই সে কমপ্লিট করবে। বুঝতে পেরেছি? আপনি খুব জোর করে চোখগুলো খোলা রেখেছেন, খুব বেশি সমস্যা বাড়িতে একটু করে আসো, ফ্রেশ হয়ে আসতে পারো। আচ্ছা, SQL is not a Turing machine equivalent language. এটা অনেক বড় কথা বলছি। তোমরা টিউরিং মেশিন ইকুইভ্যালেন্ট ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝছো? টিউরিং মেশিনের নাম শুনেছো? ইয়েস স্যার। টিউরিং মেশিনের কাজটা কি দেখেছো? টিউরিং মেশিন দেখেছো? কেমন দেখতে এটা? কেউ তুমি দেখো না? কেউ না কেউ দেখেছো? বলো তো টিউরিং মেশিনটা কি দেখতে, কেমন এটা? এইটুকু আচ্ছা, একটু বলো। হ্যাঁ, অনেকগুলো গিয়ার ছিল। আচ্ছা, তারপরে ওয়ার্ল্ড ওয়ার 2 তে ইউজ করতো। ওয়ার্ল্ড ওয়ার 2 তে ইউজ করতো টিউরিং মেশিন। ইয়েস স্যার। টিউরিং মেশিনের উদ্ভাবক কে তোমরা জানো? অ্যালান টিউরিং। অ্যালান টিউরিং। আচ্ছা, তারপরে বলো। হ্যাঁ, টেপ করে রাইট করে আর মুভ করে। ও আচ্ছা,
তারপরে ভাগ্য ভালো অ্যালান টিউরিং বেঁচে নেই। টিউরিং মেশিন হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন, এটা কিন্তু ফিজিক্যাল কোনো অস্তিত্ব নেই। বুঝে গেছে? টিউরিং মেশিনের কাজটা কি? টিউরিং মেশিনের কাজ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেশিন, তুমি জাস্ট একটা এজেন্টকে তাকে ফেস করাই দিবা, এটা কি মানুষ নাকি একটা মেশিন, জাস্ট এটা আইডেন্টিফাই করা, তার সাথে কিছু করেসপন্ডেন্স হবে, কিছু কোয়েশ্চেনিয়ার হবে। যদি ওই কোয়েশ্চেনিয়ার থেকে তুমি ব্লাইন্ডলি বুঝতে পারো যে এটা হিউম্যান বিইং না, বা একজন হিউম্যান বিইংই কথা বলছে, তখন তুমি বলতে পারো এটা একটি ইন্ডিপেন্ডেন্ট এআই এজেন্ট। আর না হলে তোমাকে বুঝতে হবে যে এটা প্রোগ্রাম করা যে কোনো কিছু। বুঝে গেছে? এই কাজটা করার দায়িত্ব হচ্ছে টিউরিং মেশিন। এবং টিউরিং এটা জাস্ট অ্যাবস্ট্রাক্ট মেশিন, মানে সেই অ্যাবস্ট্রাক্ট কতগুলো কোয়েশ্চেন, অ্যাবস্ট্রাক্ট ইন্টেলিজেন্স মেশিন আসবে। আচ্ছা, এটা কেন আসছে এখানে? স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ সে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কোনো ডিসিশনস জেনারেট করতে পারে না, যেহেতু তার ইনহেরিটেন্স করার ক্যাপাবিলিটি নেই, তার কোনো পলিমরফিক সে বিহেভিয়ার অথবা মেথড সে ডিল করতে পারে না। শুধুমাত্র তাকে যে অপারেশনগুলোর কথা লেখা হয় সেটাই এক্সিকিউট করে। এই জন্যই বলা হচ্ছে SQL is not a Turing machine equivalent language। ঠিক আছে? আপাতত জাস্ট একটা মোটা দাগে একটা কথা তোমাদেরকে আমি বললাম। টিউরিং মেশিন এটার কথা বলতে গেলে অনেক কিছু আছে। তোমরা কি থিওরি অফ আর্গুমেন্টটা পড়েছো? Yes sir. ওখানে কিন্তু টিউরিং মেশিন সম্পর্কে বলার কথা। Yes sir. To be able to compute complex functions, SQL is usually embedded in some higher level language. যেমন তোমরা চাইলে কিন্তু ভিজুয়াল বেসিক অথবা জাভা অথবা .NET অথবা পাইথন এই ধরনের যারা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজের ভিতরে এমবেডেড SQL কতগুলো লাইন লিখতে পারো। তো ডাটাবেস কানেক্টিভিটি দেওয়ার পর আমরা দেখবো কিভাবে হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের সাথে ডাটাবেস কানেক্টিভিটি দেওয়া হয়। ওই ডাটাবেসের ভিতরে যখন তুমি ডাটা ডিফাইন করলা, ওই ডাটা থেকে ডাটা রিট্রাইভ করে যখন হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজে তুমি ডিল করতে যাচ্ছ, তখন একটা ইন্টারফেস তৈরি করলাম। ওই ইন্টারফেসে তুমি কাজগুলো করছো, ডাটাবেস থেকে এই মানগুলো নিয়ে যোগ করে ইউজারকে দেখাচ্ছ। তখন তোমাকে এই SQL-টাকে এমবেডেড অবস্থায় কল করতে হবে, কল করে তুমি এখানে এক্সিকিউট করতে পারো। এই সুবিধাটা কিন্তু SQL তোমাকে দিবে। বুঝে গেছে? যেহেতু এটা দেওয়ার অন্যতম কারণ হচ্ছে SQL খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা ল্যাঙ্গুয়েজ, তো তাকে ইউজ করা এবং তাকে অ্যাক্সেস করাটা কিন্তু খুব সহজ। বুঝে গেছে? যেহেতু সে কমপ্লেক্স ডাটাগুলোকে হ্যান্ডেল করতে পারে, শুধুমাত্র একদম সিস্টেমেটিক ডিফাইন ডাটাগুলোকেই সে ইউজ করবে এবং ওই ডাটাগুলোকেই তোমাকে তুলে এনে কোয়েরি করে অথবা তুমি আপডেট বা ম্যানিপুলেট যেটা করো সেটা করা সে একটা ইন্টারফেস তোমাকে দেবে। এই জন্য এটা ব্যবহার করাটা খুব সহজ। আচ্ছা, application programs generally access databases through one of the language extensions to allow embedded SQL। যেমন এটার কত ইন্টারফেস আছে, ওপেন ডাটাবেস কানেক্টিভিটি হতে পারে অথবা জাভা এনভায়রনমেন্টের ডাটাবেস কানেক্টিভিটি হতে পারে। ঠিক আছে? এটা দিয়ে অথবা যারা .NET ব্যবহার করে, .NET এর আলাদা একটা কানেক্টিভিটি মেশিন আছে, ওটা দিয়ে ব্যবহার করা যায়। আবার যারা সান মাইক্রোসিস্টেম, বিশেষ করে ওরাকেলের প্ল্যাটফর্মটা ব্যবহার করো, ওরাকেলের কিন্তু একটা ফ্রন্ট এন্ড হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজের কিন্তু একটা ইন্টারফেস আছে। বুঝতে পেরেছো? এটা দিয়েও কিন্তু কাজ করতে পারো। ওখানে কিন্তু ইঞ্জিনটা বিল্ড আপ থাকে এবং ওটা ব্যবহার করা খুব সহজ। এই জন্য যারা ওরাকেল ব্যাকএন্ডে ব্যবহার করে, আবার ওরাকেলের একটা ফ্রন্ট এন্ড একটা ইন্টারফেস আছে, তারা ওটা কি ব্যবহার করে? এটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট। ওই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট। ঠিক আছে? এটা ব্যবহার করতে থাকে। আর যারা ওরাকেল ব্যবহার করে থাকে, সিম্পল পাইথন দিয়ে কাজ করে থাকে অথবা মাইক্রোসফটের .NET দিয়ে কাজ করতে, অথবা ওপেন সোর্সের যে কোনো কিছু দিয়ে কাজ করে থাকে। তখন PHP দিয়ে কাজ করছে, PHP এর ব্যাকএন্ডে তোমার MySQL থেকে MySQL থেকে ডাটাবেস কানেক্ট করতে পারো। ভেরি ইজি, খুব সহজ জিনিস এটা, কোনো ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে? আচ্ছা, জাস্ট কি দরকার হবে? একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, এগুলোকে শর্টকাট বলা হয় API। API মানে হচ্ছে কতগুলো কানেক্টিভ ইঞ্জিন অথবা কিছু কানেক্টিভ ইন্টারফেস। ইন্টারফেসের মাধ্যমে দুটো প্ল্যাটফর্মকে একসাথে করা, এটাই হচ্ছে তার মেইন কাজ। যে কোনো API, যেমন তুমি ধরো যে কোনো ছোট একদম টাইনি কতগুলো এমএলকে অথবা টাইনি কতগুলো মেশিনকে তুমি ইন্টারফেস করতে চাও, তাদের কিন্তু আলাদা একটা API আছে। তুমি বলতে চাচ্ছ যে না, তুমি জাভার সাথে
তোমার রিস্ট ওয়াচ বা যেটা অথবা তোমার যেটা স্মার্ট ওয়াচ আছে এই স্মার্ট ওয়াচকে তুমি ইনভেক্ট করো ওদের আলাদা কিছু এপিআই আছে ওই এপিআই আলাদা এপিআই লাইব্রেরি আছে ওই লাইব্রেরিগুলোকে কল করে কানেক্ট করবা কানেক্ট করার পর তোমাদের এই স্মার্ট ওয়াচের ইনপুটগুলো তুমি নিয়ে আউটপুটটা তুমি ইন্টারফেস কল করতে পারছো এভাবেই মূলত কাজ করতে জাভাতে করা ইজি কেন জাভা অনেকগুলো ভেরিয়েন্টস আছে জাভা যেমন মোবাইল ডেভেলপ করার জন্য জাভা কিন্তু আলাদা এক্সটেনশন আছে তাই না তোমরা জানো অলরেডি একদম রিসেন্ট জাভা যতগুলো অ্যান্ড্রয়েড ভার্সন সব কিন্তু জাভা রিলেটেড বুঝে গেছে অবশ্য যদিও অ্যান্ড্রয়েড আস্তে আস্তে জাভা থেকে বের হয়ে আছে যেমন আবার কিন্তু আইওএস কিন্তু কমপ্লিটলি সেটা নিজের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে যেটা অ্যাপল প্ল্যাটফর্ম যাই হোক তারা এগুলোর ইন্টারেস্টেড তোমরা এগুলো ভালো করতে পারবা আচ্ছা ডেটাবেস অ্যাক্সেস ফ্রম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আচ্ছা অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলো বিশেষ করে যারা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বিশেষ করে যারা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আছে তারা টিউরিং মেশিনের মতো পাওয়ারফুল না কেন সেটা তোমরা আগে বুঝতে পেরেছো কারণ আমি আগেই বলেছি এসকিউএল কিন্তু অত্যন্ত স্ট্রেট ফরওয়ার্ড তার সে কিন্তু অন্য কোনো লিঙ্ক অন্য কোনো রিলেশন সে কাজ করতে পারে না যার কারণে সে স্বাভাবিক তার পরিচিত অনেক ছোট থাকবে তাই না তার ডোমেইনটা কাজ করার ডোমেইনটা অনেক লিমিটেড আচ্ছা SQL does not support actions such as input from users output to display স্বাভাবিক SQL তুমি ইনপুট আউটপুট দিতে পারো SQL কাজটা কি দেয়া ইনপুট দেয়া আছে আমার ডাটাবেস থেকে তুমি যা বলতে পারো ওই অনুযায়ী ডাটাগুলো সে পিক করে তোমাকে অ্যাজ আউটপুট দেখাবে এটাই হচ্ছে না বুঝা গেছে SQL দিয়ে তুমি কিন্তু নতুন করে ইনপুট দিতে পারবা অথবা আউটপুট নতুন করে জেনারেট করে কাউকে শো করতে পারবে ক্লিয়ার কথা আচ্ছা such computations actions must be written in host language যেমন C++ অথবা জাভা অথবা পাইথন অথবা যে কোনো এমবেডেড সিস্টেমস এর মাধ্যমে এই ইনপুট আউটপুট মেকানিজমগুলোকে হ্যান্ডেল করতে হবে যেমন তুমি কিবোর্ড তুমি ইন্টারফেস করতে চাচ্ছ এখন তো অনেক ইজি আমাদের সময় যেমন ধরো এটা অলমোস্ট 25 ইয়ার্স এগো 25 বছর আগে তখন তো তোমাদের পোর্টও ডিফারেন্ট ছিল তোমরা কি PHP পোর্টগুলো দেখেছো গোলাকার পোর্টগুলো এই ধরনের পোর্টগুলো দেখো এখন সবাই কি USB ব্যবহার করছে তাই না বা অনেক তো ওয়্যারলেস আগে কিন্তু এক ধরনের এই ধরনের একটা PHP পোর্ট ছিল সবাই কি দেখেছো এটা হ্যাঁ মাউস এবং কিবোর্ড দুটোর জন্য একটি সবুজ কালার থাকতো আর আরেকটি ভায়োলেট বা পার্পল কালার আমরা কিন্তু ওই সমস্ত সিরিয়াল পোর্ট যদি ইউএসবি একটু সিরিয়াল পোর্ট কিন্তু ওই পোর্টগুলো কিন্তু লিমিটেড অ্যাক্সেস ছিল প্রত্যেকটা পোর্টের আন্ডারে কতগুলো লজিক্যাল পোর্ট কিন্তু ফিজিক্যাল পোর্ট প্রত্যেকটা লজিক্যাল পোর্ট অ্যাক্সেস করতে হতো কতগুলো IRQ নাম্বার বা ইন্টারাপ্ট রিকোয়েস্ট প্রত্যেকটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট নাম্বার ছিল ইন্টারাপ্ট 1 2 3 4 এভাবে প্রত্যেকটা রিকোয়েস্ট নাম্বার দিয়ে কিন্তু অপারেটিং সিস্টেম বুঝে নিত একজন ইউজার এখন কি করতে আছে কিবোর্ডের জন্য যেটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট ওই নাম্বারটা কিন্তু অন্য কোনো পারপাসে কখনোই ব্যবহার করা হবে না বুঝে গেছে ঠিক তেমনি মনিটর অ্যাক্সেস তারপর তোমার মাইক্রোফোন অ্যাক্সেস স্পিকার অ্যাক্সেস প্রত্যেকটার পারপাস IRQ রিকোয়েস্টে কিন্তু ডিফাইন করা এবং সেই কিন্তু ওই IRQ নাম্বার দিয়ে কিন্তু এক্সিস্টিং যে লজিক্যাল পোর্টগুলো এই লজিক্যাল পোর্টগুলো দিয়ে সে ফিজিক্যাল পোর্টে কানেক্ট করে দিত এখন প্রবলেম হতো যেটা আমাদের সময় যেমন ধরো এট এ টাইম আমি 3টা 4টা অপারেশন অন করে রেখেছি তার মানে কি অনেকগুলো লজিক্যাল পোর্টকে বিজি হয়ে গেছে ওই সময় আমি যদি প্রোগ্রাম করি যেটা আমার একটা এমবেডেড সিস্টেম ছিল আমার একটা মাউসে বা কিবোর্ডে একটা কানেক্টিভিটিটা প্রয়োজন দেখা যাচ্ছে আমি প্রোগ্রাম রান করছি কাজ হচ্ছে না লজিক্যাল পোর্টগুলো তো বেশি বুঝতে পেরেছো এখনকার অপারেটিং সিস্টেমসগুলো কিন্তু অনেক ইন্টেলিজেন্ট কারণ তারা কিন্তু ইউবিকিউটাস সিস্টেমসগুলো খুব সহজভাবে সেন্স করতে পারে এই কারণে যদি কোনো পোর্ট অ্যাভেলেবল নাও থাকে সে দেখে কোন পোর্টটা আইডি বসে আছে ওখান থেকে যে কোনো পোর্টকে তোমাকে কানেক্ট করে এখনকার অপারেটিং সিস্টেমস ওএস এবং এখনকার যে হাই জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলো আছে এরাও কিন্তু অনেক ইন্টেলিজেন্ট বুঝতে পারছো যে টিউরিং মেশিন ইকুইভ্যালেন্ট যে ল্যাঙ্গুয়েজগুলো ওগুলো কিন্তু হাই ইন্টেলিজেন্স করে অ্যাড করা এবং নতুন নতুন অনেকগুলো লাইব্রেরি তারা অ্যাড করে দিয়েছে যার কারণে প্রোগ্রামিং এখন অনেক ইজি বুঝে গেছে
আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রোগ্রামস দ্যাট আর ইউজড টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য ডাটাবেস ইন দিস ফ্যাশন। এগুলো তো সহজ কথা। তোমাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলো তো। কোনো প্রশ্ন আছে তোমাদের?